স্টার্ট। আমাদের চলছিল হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের আজকের আগের ক্লাস, লাস্ট ক্লাসে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন দেখেছিলাম। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন দেখার পরে কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনও করেছি, ফেমাস এইচবিজের রিয়াকশন, যেটা হচ্ছে তোর সুধীর মেমোরিয়াল রিসেন্ট এক্সামে এসেছিলো, দেখবি স্কুল এক্সামে। আচ্ছা, লাস্ট ক্লাসে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনও পড়েছিলাম এস্টার হাইড্রোলাইসিস করে, মনে আছে? এস্টার হাইড্রোলাইসিস করে আমি কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন পড়েছিলাম। এস্টার হাইড্রোলাইসিসে কী করতাম ভাই, এস্টারকে আমি জাস্ট সিম্পলি ভেঙে দিতাম, প্লাস মাইনাসের খেলা খেলতাম। আমি ওখান থেকে কী কী প্রোডাক্ট পেতাম? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল। এস্টার হাইড্রোলাইসিস লাস্ট ক্লাসে পড়ার সময় দেখবি ওখানে তোকে একটা কোল্ড ড্রিঙ্কসের গল্প বলেছিলাম, যে খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খেলে বেসিক্যালি কী হয়, এই জিনিসটা আমার তো লাস্ট ক্লাসে দেখা আছে। ওকে চল তাহলে আজকে স্টার্ট করবো হচ্ছে, খাতায় হেডিং দে, 1 নাম্বার লেখ। কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন চলছিল, রিয়াকশন আমাদের কত নম্বর ছিল আগের দিন? ওটা কত নম্বর দিয়েছিলাম আগের দিন? ওটা ফার্স্ট রিয়াকশন কি পড়েছিলাম? এইচবি এর। সেকেন্ড রিয়াকশন কি পড়েছিলাম? ডিকার্বক্সিলেশন কালহোনাহো টেকনিক আগের দিন বলেছিলাম। থার্ড রিয়াকশন কি পড়বো? রিডাকশন তো পড়া আছে ভাই, রিডাকশন বহুদিন আগেই পড়ে ফেলেছি। 4 নাম্বার রিয়াকশন তাহলে লেখ, চল 4 নাম্বার রিয়াকশন লেখ। অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। ভাই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক বিহেভিয়ার, অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক বিহেভিয়ার। বেসিক্যালি ভাই কার্বক্সিলিক অ্যাসিড দেখ নামের মধ্যেই লুকিয়ে আছে অ্যাসিড। এখন কার্বক্সিলিক অ্যাসিড আমি তুই জানি যে ভাই এই অ্যাসিড হবে। দেখ যখন আমি অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টার পড়েছিলাম তখন আমি তোকে বলেছিলাম ভাই অ্যাসিডগুলোর অর্ডার কী হয়, এদের অ্যাসিডিটির অর্ডার কী হয়। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি ফেনলের থেকে বেশি, এই জিনিসটা তখন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে জানবো। এই কোশ্চেনটা মনে হয় সুধীর মেমোরিয়াল রিসেন্টলি দিয়েছিল, যে কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি, এটা তোকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তো যাক বেসিক্যালি সেখানে আমি তুই পরে আসছি। আগে দেখি ভাই কার্বক্সিলিক অ্যাসিড কেন বেশি অ্যাসিড, অর্গ্যানিক অ্যাসিডগুলোর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের আমার কেন অ্যাসিডিটি বেশি হয়। চলো ভাই আমি তুই সিম্পলি এই মলিকুলটা নিলাম CH3COOH, CH3COOH মলিকুলটাকে আমি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আঁকছি। কেন আঁকলাম? আমি প্রপারলি অ্যাঙ্গেলগুলোকে মেনটেন করে আঁকছি। এই কার্বনটার মধ্যে দেখ ডাবল বন্ড আছে, তার কার্বনটার হাইব্রিডেশন আমার কী হবে? কার্বনের ডাবল বন্ড থাকলে হাইব্রিডেশন কী হয়? এস। এটার হাইব্রিডেশন কি এই কার্বনটার? sp2, এক্স্যাক্টলি sp2। ওই জন্য বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে মেনটেন করে রেখেছি, ঠিক আছে? এই অক্সিজেনটা তোর ভাই, এই অক্সিজেনের হাইব্রিডেশন তোর আর নেই ভাই, এটা হচ্ছে আমার sp3, এই কার্বনটা sp3। আমার এই পার্টটা এখন আমার তোর মেন ফোকাসে নয়। দেখ এ আমার যেহেতু অ্যাসিড, তাহলে আমার এ কোন এইচটা ছাড়বে? এই কার্বনের হাইড্রোজেন ছাড়বে না এই অক্সিজেনের হাইড্রোজেন ছাড়বে? কোন হাইড্রোজেন ছাড়বে? অক্সিজেনের হাইড্রোজেন ছাড়বে। কেন ভাই এই কার্বনের হাইড্রোজেন কেন ছাড়বে না? তার কারণ এই কার্বনের কেন হাইড্রোজেন ছাড়বে না? তার রিজন এই কার্বনের কেন হাইড্রোজেনটা ছাড়বে না? কেন ওটা ছাড়বে? তার কারণ ভাই সবার ফার্স্ট রিজন হচ্ছে এ ভাই মোড ইলেকট্রোনেগেটিভ, FON ভাই ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোনেগেটিভের সাথে লেগেছে হাইড্রোজেন। তাহলে এটা আমার অটোমেটিক্যালি ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস হয়ে আমার আগে থেকেই আছে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। আর এ তো ভাই ইলেকট্রোনেগেটিভ না, তাহলে ভাই এর তো টানার টেন্ডেন্সিও নেই স্বাভাবিকভাবে। তাহলে দেখ আমার এটা অটোমেটিক্যালি এরকম আছে। এবারে অ্যাসিড কিন্তু এগুলো আমার কোভ্যালেন্ট বন্ড, যেহেতু এটা আমার কোভ্যালেন্ট বন্ড কিন্তু আমার নর্মালি ভাই কখনো H+ আয়ন ছেড়ে দেয় না। আমি তো এগুলো ক্লাস 10-এ পড়েছিলাম। অ্যাকোয়াস সলিউশনে গেলেই একমাত্র এরা H+টা ছাড়বে, তার মানে অ্যাকোয়াস সলিউশন আমার দরকার। অ্যাকোয়াস সলিউশন ছাড়া কোনো অ্যাসিড আমার অ্যাসিড নয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে বেসিক্যালি ভাই এ যদি আমার অ্যাকোয়াস সলিউশনে H+ ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে কোন স্ট্রাকচার পাবো হচ্ছে আমি এই স্ট্রাকচারটা, CH3C ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় আমার কোন চার্জ চলে যাবে? তার মানে বেসিক্যালি অক্সিজেন আমার কী করেছে ভাই, OH বন্ডের দুখানা ইলেকট্রনকে পুরোপুরি নিজের কাছে টেনে নিয়েছে, এটাই তো আমার হবে। আর ওয়াটার গিয়ে আমার এই মাঝের OH বন্ডটাকে ভেঙে দেবে, এটাই ছিল ওয়াটারের ডাইইলেকট্রিক প্রপার্টি। তার মানে অক্সিজেনের মাথায় আমার মাইনাস চার্জ ডেভেলপ করবে। আমি ভাই অক্সিজেনের লোন পেয়ার আমি আর রাখলাম না, এখানে আগেই দুখানা লোন পেয়ার ছিল, তো বেসিক্যালি ওই দুখানা লোন পেয়ার থাকবেই। আর অক্সিজেন আমার নতুন করে মাইনাস চার্জ পেয়েছে, তার মানে কি নিজের ইলেকট্রন প্লাস অন্য ইলেকট্রন পেয়েছে। এই হচ্ছে আমি আয়নটা পেলাম, আর সাইমালটেনিয়াসলি আমি এখান থেকে কী পেলাম ভাই, H+ এর সাথে পেয়েছি। এখন দেখ এই অ্যাসিড আমার ভেঙে গিয়ে এই দুখানা আয়ন বানায়, এই আয়নটার নাম কি? CH3COO-। এই আয়নটার নাম কি? কী নাম জোরে বল? অ্যাসিটেট, এক্স্যাক্টলি অ্যাসিটেট আয়ন। ভাই অ্যাসিটেট দিয়ে আমি তুই বহু জিনিসপত্র করেছি। অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট লাস্ট দিনও করেছিলাম, সোডিয়াম অ্যাসিটেটের ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তো ভাই হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এ আমার H+ ছেড়েছে, খুব ভালো কথা, আমি তোকে বললাম খাতায় কলমে H+ ছেড়েছে। এখন কেন H+ ছাড়বে? ইলেকট্রোনেগেটিভ, খুব ভালো কথা, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে হাইড্রোজেন অনেক মলিকুলেই লেগে থাকে, তারাও কি ভাই অ্যাসিড হয়? ঠান্ডা মাথায় থাকে। এবারে ক্লাস 11-এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের কনসেপ্ট বেসিক্যালি ডিসকাস করবো। এখানে হচ্ছে তো এটা আমার এটা অ্যাসিড হয়, তাহলে অ্যাসিডের করেসপন্ডিং ভার্সনটাকে আমার কী বলতে বলতো? কনজুগেট বেস। কনজুগেট বেস আমি শর্টে লিখলাম। আমি ক্লাস 11-এ এটা পড়েছিলাম, অ্যাসিড যদি আমার স্ট্রং হয় তাহলে কনজুগেট বেস হবে হচ্ছে আমার উইক,
আর অ্যাসিড যদি উইক হয় তাহলে কনজুগেট বেস হচ্ছে আমার স্ট্রং। এখন দেখ ভাই এদের মধ্যে আমার এটা অ্যাকচুয়ালি এটা তো আমার অতটাও স্ট্রং অ্যাসিড নয়, ইনঅর্গ্যানিক অ্যাসিড HCl H2SO পর HNO3 মতো অতটাও স্ট্রং অ্যাসিড নয়। তার মানে ভাই যারা আমার স্ট্রং নয় তারা 100% ডিসোসিয়েট করে না, যারা আমার আয়নিক কম্পাউন্ড না তারা আমার 100% ডিসোসিয়েট করে না। তার মানে এগুলো ভাই আমার ইকুইলিব্রিয়ামেই আছে অ্যাকচুয়ালি। ক্লাস 11 এই জিনিসটা পড়েছিলাম, ইকুইলিব্রিয়াম আমার কোথায় থাকে, যারা 100% ডিসোসিয়েট করে না, তার মানে এর মধ্যে আমার ইকুইলিব্রিয়াম আছে। এখন ঠান্ডা মাথায় চল ভালো করে দেখি, এটা মাইনাস ডেল্টা প্লাস আমি জানি ভাই এর মধ্যে আছে। তোর পরীক্ষাতে ফার্স্ট কোশ্চেন করবে হোয়াই কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিডিক, তোকে কোশ্চেনটা এইটাই করবে। তুই জানিস ভাই কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক, তাও তোকে এই কোশ্চেনটা করবে কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক। তার কারণ ঠান্ডা মাথায় দেখবি, যদি আমি দেখ এই ইকুইলিব্রিয়ামটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে বেশি নিয়ে যেতে পারি, তাহলেই ভাই স্বাভাবিকভাবে আমার ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি হবে। তাহলে দেখ আমি H+ বেশি অ্যামাউন্টের পাবো। H+ বেশি অ্যামাউন্টের পেলে তো আমি বলতে পারবো এটা আমার হাইলি অ্যাসিডিক, অতটাও স্ট্রং অ্যাসিড হবে না HCl এর মতন, বাট ভালো মতন অ্যাসিডিক হবে, বুঝতেই পারছি। তো দেখ এখন ব্যাপারটা হচ্ছে আমার টার্গেট কি ভাই, ইকুইলিব্রিয়ামটা যাতে ফরওয়ার্ডে যায়, ব্যাকওয়ার্ডটা যেন আমার কম হয়। তাহলে ফরওয়ার্ডে কখন যাবে, যদি ভাই এটার থেকে এই ভার্সনটা বেশি স্টেবল হয় তাহলে ভাই আমার ফরওয়ার্ডে বেশি যাবে। কারণ কি সবাই স্টেবিলিটির দিকে ছুটছে, সবাই মোর স্টেবল হওয়ার দিকেই ছুটছে। তাহলে এখন আমায় কম্পেয়ার করতে হবে কি এটা ভার্সেস এটা স্টেবিলিটি, বুঝতে পেরেছিস, যে আমার বেশি স্টেবল হবে। এখন দুজনের মধ্যে কে বেশি স্টেবল, আমার লাগবে হচ্ছে ক্লাস 11-এ পড়া রেজোনেন্সের কনসেপ্ট। দেখ ভাই তাহলে ভাই এটা আঁকা হয়ে গেছে তোর, তাহলে চল শুরু করি, রেজোনেন্স আঁকা শুরু করবো। এটার রেজোনেটিং স্ট্রাকচার আমি আঁকবো, ক্লাস 11-এ এগুলো রেজোনেটিং স্ট্রাকচার আমি আঁকা শিখেছিলাম। রেজোনেন্স আমি কীভাবে করবো, দেখ ভাই অক্সিজেন আমার এখান থেকে ইলেকট্রন টানলো, আর দেখ এই পাশের অক্সিজেন আমার ইলেকট্রন ফিরিয়ে দিল। আমি এখন তোকে ক্লাস 11-এ রেজোনেন্স শেখাচ্ছি না স্বাভাবিকভাবেই, আমি তোকে রেজোনেন্সের অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ভাই এই দুখানা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আমার এই ধরনের অ্যারো হয়, এখান থেকে আমি এই স্ট্রাকচারটা পেলাম CH3 সিঙ্গেল বন্ড C। এখানে দেখ আমার অক্সিজেন ভাই টেনে নিয়েছে ইলেকট্রন, পাই বন্ডের ইলেকট্রন টেনেছে, দুখানা লোন পেয়ার ছিলই, আরেকটা লোন পেয়ার স্বাভাবিকভাবেই চলে আসবে। তাহলে আমি স্ট্রাকচার পাবো হচ্ছে কীরকম, এরকম অক্সিজেনের মাথায় 3খানা লোন পেয়ার এখন, আর অক্সিজেন আমার ইলেকট্রন টেনেছে, তাহলে অক্সিজেনের মাথায় হচ্ছে আমার মাইনাস চার্জ, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট তাহলে ভাই এই অক্সিজেন কী করেছে, ভাই এই অক্সিজেন ইলেকট্রন দিয়েছে কার্বনকে, তাহলে অক্সিজেনের মাথায় ছিল দুখানা লোন পেয়ার, দিয়ে দিয়েছে একটা, তাহলে অক্সিজেনের মাথায় হচ্ছে আমার প্লাস চার্জ, এত অব্দি ক্লিয়ার, হ্যাঁ ভাই এটা আমি পাবো। এটা আমি হচ্ছে এটা রেজোনেটিং স্ট্রাকচার, বুঝতেই পেরেছিস, ক্লাস 11-এ ওটা আঁকতে হতো, ওটারও রেজোনেটিং স্ট্রাকচার কি, চল মাইনাস গেল এখানে, এই আমার টেনে নিল, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিলই, তাহলে এখান থেকে আমি যে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি এটা আমার কী হবে, CH3 সিঙ্গেল বন্ড C। অক্সিজেনের মাথায় এখন কী হবে ভাই, দুখানা থাকবে, আরেকটা নতুন এসছে, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, আর এদিকে আমার কী হলো C ডবল বন্ড O, অক্সিজেনের মাথায় 3টে লোন পেয়ার ছিল, এখন হয়ে যাচ্ছে দুখানা। এই হচ্ছে আমার স্ট্রাকচারটা, রেজোনেটিং স্ট্রাকচার। এইবারে দেখ আমাকে কম্পেয়ার করতে হবে ভাই এটা রেজোনেটিং স্ট্রাকচারগুলো না ওটার রেজোনেটিং স্ট্রাকচারগুলো কোনটা বেশি স্টেবল। ফার্স্ট অফ অল দেখ এটা ক্লাস 11-এ শিখেছিলাম, আমার যদি ভাই এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো সেম হয় তাহলে স্বাভাবিকভাবে ওটা আমার স্টেবিলিটি বেশি হয়। দেখ এই রেজোনেটিং স্ট্রাকচার আর এই রেজোনেটিং স্ট্রাকচার দুখানা আমার দেখ এক্স্যাক্টলি সেম, এটা আর এটা সেম, এক্স্যাক্টলি সেম, দেখে আমার দুটো সেম হয়েছে। তার মানে এই দুটোকে আমি কী বলতে পারি বলতো, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার বা ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচারগুলোর আরেকটা নাম ছিল হচ্ছে আমার ক্যানোনিক্যাল স্ট্রাকচার, মনে আছে ক্লাস 11-এ পড়েছিলাম, ঠিক আছে। এটাকে আমার কী বলবো ভাই, ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে ভাই অ্যাসিটেট আয়নের রেজোনেটিং স্ট্রাকচারগুলো যেহেতু আমার ইকুইভ্যালেন্ট, এই জন্য এটা স্টেবিলিটি বেশি হবে, সেম স্ট্রাকচারের স্টেবিলিটি আমার বেশি হয়। এটা দেখ ভাই ইকুইভ্যালেন্ট না, দুখানা আমার আলাদা স্ট্রাকচার হয়েছে। আর আরও একটা ব্যাপার এখানে আমার হয়েছে, এই রেজোনেটিং স্ট্রাকচারে মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ চলে এসছে। ইলেকট্রোনেগেটিভ মানে কি ভাই, যে আমার ইলেকট্রন টেনে নিতে চায়, তো ভাই যে ইলেকট্রন টেনে নিতে চায় তার মাথায় প্লাস চার্জ মানে কি একটা উল্টো ব্যাপার হয়ে গেছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ব্যাপার হয়ে গেছে। প্লাস চার্জ মানে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে যে আমার মোর ইলেকট্রোনেগেটিভ তার মাথায় প্লাস চার্জ, মানে সিনারিওটা আমার অতটাও বেশি স্টেবল নয়। তার মানে এইটার থেকে ভাই স্বাভাবিকভাবে এটা স্টেবিলিটি বেশি। তাহলে অ্যাজ এ হোল এই দুখানা রেজোনেটিং স্ট্রাকচার থেকে ওই দুখানা রেজোনেটিং স্ট্রাকচারে আমার স্টেবিলিটি বেশি, এগুলো হচ্ছে আমার মোর স্টেবল স্ট্রাকচার। তাহলে এই জন্য আমার কী হবে ভাই, এ আমার চলে যাবে এই ভার্সানে, ফরওয়ার্ডটার আমার অ্যামাউন্ট বাড়বে, ব্যাকওয়ার্ডটার অ্যামাউন্ট আমার স্বাভাবিকভাবেই কম হবে। তাহলে ভাই অ্যাসিড আমার ভেঙে গিয়ে এই দুখানা পার্টে যাবে, তাহলে H+ আমি বেশি পাবো। তাহলে হচ্ছে আমার এই জন্য কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক। অর্গ্যানিক মলিকুলগুলোর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অ্যাসিডিটি আমার সবচেয়ে বেশি হয়, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। দেখ আমি তুই যখন ফেনল চ্যাপ্টার পড়েছিলাম তখন অ্যালকোহল ফেনল পড়ার সময় হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক সেটাও পড়েছিলাম, মনে আছে, ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার রেখে, তারপরে ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার রেখে। ওই কোশ্চেন তোরও স্কুলে আসে, এখন রিসেন্টলি দিচ্ছে না সেটা আলাদা ব্যাপার, ওই কোশ্চেন বোর্ড এক্সামে এর আগে এসছে, ঠিক আছে, হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক, তখন দেখি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার রেখে আঁকতাম। তাহলে ভাই কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক, ফেনল হচ্ছে আমার অ্যাসিডিক, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার অ্যাসিডিক, এটা বুঝেছিস। এটা তাহলে আমার কেন অ্যাসিডিক সেটার প্রপার এক্সপ্লেনেশন আমি তোকে গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে খাতার মধ্যে লিখে রাখবি, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক বিহেভিয়ার, ক্লিয়ার সবার, বোঝা গেছে। আচ্ছা চল নেক্সট হচ্ছে, তাহলে আমি বুঝে গেছি ভাই, এটা আমার বোঝা গেল।
এটা আঁকাই ছিল, ঠিক আছে স্যার, অসুবিধার কিছু নেই। এইবারে দেখ কার্বক্সিলিক অ্যাসিড ভাই অ্যাসিডিক বুঝলাম, ফেনলও আমার অ্যাসিডিক। নেক্সট আমার টার্গেট হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি। কার অ্যাসিডিটি বেশি সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। দেখ ভাই ফেনলও আমার জন্য অ্যাসিডিক, ফেনল অ্যাসিডিক, কিন্তু ফেনল তোর জন্য অতটা হার্মফুল না। কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু তোর জন্য হার্মফুল। অ্যাসিডিক অ্যাসিড তুই যদি র অ্যাসিডিক অ্যাসিড খাস সেটা কিন্তু তোর জন্য হার্মফুল স্বাভাবিকভাবে, খাওয়ার দরকার নেই ভাই, তোর স্কিনের কন্ট্যাক্টে আসলে সেটা তোর জন্য হার্মফুল। ইনঅর্গ্যানিক অ্যাসিড সাপোজ তোকে বললাম HCl ভাই তোর জন্য স্বাভাবিকভাবে হার্মফুল। তোর স্কিনে যদি পড়ে HCl বা H2SO পড়ে, কনসেন্ট্রেটেড H2SO তো আরও বেশি অ্যাসিডিক HCl এর থেকে, হাতের উপর কনসেন্ট্রেটেড H2SO বলে কিন্তু হাত পুড়ে যাবে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড আরও বেশি অ্যাসিডিক, হাইড্রোজেন আয়োডাইড আরও বেশি অ্যাসিডিক, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন আয়োডাইড তো যদি হাতে পড়ে হাত তো ফুটো হয়ে যাবেই। যাই হোক চল, ফুটো হবে মানে কি একদম মানে ফুটো হয়ে যাবে, ঠিক আছে, মানে ফুটো এরকম দেখতে পাবি অন্য সাইড, ওটা হবে না, ওটা র ব্রোমিন পড়লে হবে, হাত ফুটো তুই অন্য সাইড দেখতে পাবি। যাই হোক চল দেখ এইবারে ভাই ফেনল আমার অ্যাসিডিক। ফেনলের আরেকটা নাম কি বলতো? ফেনলের নাম হচ্ছে, জানিস ফেনলের আরেকটা নাম কি? আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড নাম শুনেছিস? কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড কোথায় ইউজ করে বলতো? কোন কাজে ইউজ করে কার্বলিক অ্যাসিড? সাপতারাতে ইউজ করে, এক্স্যাক্টলি সাপতারাতে ইউজ করে। কেন সাপতারাতে ইউজ হয়? তার কারণ ভাই কার্বক্সিলিক অ্যাসিড মানে সাপের স্কিন হচ্ছে সেন্সিটিভ, তো ভাই সাপের স্কিনে যদি কার্বক্সিলিক অ্যাসিড লাগে সাপের যতটা এফেক্ট পড়বে আমার তোর অতটা এফেক্ট পড়বে না, ঠিক আছে। সাপ আর তোর মধ্যে সাপের স্কিন বেশি সেন্সিটিভ আমার তোর থেকে, ওই জন্য কার্বক্সিলিক অ্যাসিডকে সাপরা ভয় পায়, আমি তুই অতটাও ভয় পাই না ফেনলকে, ঠিক আছে। তো যাই হোক এই ছিল হচ্ছে আমার ভাই ফেনল আর কার্বক্সিলিক অ্যাসিডের বেসিক ডিফারেন্স। নেক্সট হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিডের ফেনলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি, সেটা আমি কিছুক্ষণ পরে আসবো। এখন দেখ কার্বক্সিলিক অ্যাসিডের যখন অ্যাসিডিটি পড়লাম আর একটা জিনিসও জেনে রাখি, তাহলে দেখ যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে আমি ভাই বেসিক্যালি RCOOH দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাকে যদি আমি ভেঙে দিই, এইমাত্র তোকে দেখালাম ভেঙে দিলে আমি এগুলো এতটাও স্ট্রং অ্যাসিড হয় না, এই জন্য আমার একটা ইকুইলিব্রিয়াম সাইন থাকবে, ভেঙে দিলে আমি এখান থেকে এই দুখানা অ্যারো পাবো। দেখ এই জিনিসটা আমি তোকে এখন যেটা বলবো সেটা আমি তোকে অ্যালকোহল ফেনলিথারও বলেছিলাম, এই দুখানা জিনিস পেলাম। তাহলে এটা আমার হচ্ছে ভাই একটা দেখ অ্যাসিডের ডিসোসিয়েশন রিয়াকশন, মনে আছে? এটা হচ্ছে আমার একটা অ্যাসিডের ডিসোসিয়েশন রিয়াকশন, যে রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে আমার অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটা আমার কী বলে? কে বলে, কে দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে কে আমার কি? অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দেখবি এগুলো পড়েছিলাম, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা দেখ ইউজুয়ালি এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টগুলোর ভ্যালু কীরকম হয় বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং, 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি পাওয়ার মাইনাস 8.5 এরকম। এখন আমার ভাই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে তত আমার ভাই অ্যাসিডের ডিসোসিয়েশনটাও বেশি হবে, এটাই ক্লাস 11-এ পড়েছিলাম। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত আমার বেশি হয় তত আমার ভাই ফরওয়ার্ড রিয়াকশনটাও বেশি হয়, এটা আমার ক্লাস 11-এ পড়া। তাহলে ভাই বেসিক্যালি কে এর ভ্যালু বেশি, তাহলে আমার অ্যাসিডিটিও বেশি। চল এবার এখান থেকে কিছু রিলেশন লিখবো। অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, এটা আমি জানি ভাই, অ্যাসিডিটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু কে। আচ্ছা কে এর ভ্যালু ইউজুয়ালি কত হয়? 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং সামথিং। এইবার দেখ 10 টু দি পাওয়ার মাইনাস 4 আর 10 টু দি পাওয়ার মাইনাস 7.5, 10 টু দি পাওয়ার মাইনাস 15, এই তিনখানার মধ্যে কম্পেয়ার করতে হলে আমি তো এখন ভাই আছি, বুঝতে পারবো, অসুবিধার কিছু নেই। কিন্তু ধর তোকে আমি বললাম 10 টু দি পাওয়ার মাইনাস রেঞ্জটাকে যদি আমি নর্মাল ভাই একটা নর্মাল স্কেলে নিয়ে আসি, যেটাই আমার পিএইচের কনসেপ্ট ছিল ক্লাস 11-এ পড়া, আমার দেখবি তোর কম্পেয়ার করতে সুবিধা হবে। যেমন ধর রিক্টার স্কেলে তোকে যদি বলি ভাই 8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়েছে, 9 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি রিক্টার স্কেলেও আমার লগ স্কেল থেকেই এসছে। তার মানে লগ স্কেলে আমার এই 10 টু দি পাওয়ার মাইনাস ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করলে আমার ভ্যালুটা সোজা হয়ে যায়। তাহলে বেসিক্যালি আমি এখানে এই কেটা যেহেতু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস এইসব স্কেলে আসে, আমি এটাকে লগ স্কেলে কনভার্ট করবো। এখন দেখ ক্লাস 11-এ পড়েছিলাম কি? মাইনাস লগ বেস 10, বেসে আমার 10 আছে, এর মধ্যে আমি যা ইচ্ছা বসিয়ে দিই। তাহলে লগ বেস 10 যদি আমি এখানে ভাই বিরাটি বসাই, তাহলে আমার এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো বলতো? বেসিক্যালি স্মল পি তারপরে বিরাটি, মনে আছে? লগ বেস মাইনাস লগ বেস 10, তারপরে তুই যা ইচ্ছা লেখ ভিতরে, ওটা আমার বেসিক্যালি কী হয়ে যায়? পি তারপরে হচ্ছে বিরাটি। মানে কি ব্যাপারটা হচ্ছে মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, এটাকে আমি বলতাম হচ্ছে কি পিএইচ, এটাকে বলতাম পিএইচ, মাইনাস লগ বেস 10 কে এ, এইটাকে আমি কী বলবো ভাই? এটাকে আমি বলবো হচ্ছে পিকে। তোর কিন্তু পরীক্ষাতে ভাই এরকম পিকে ভ্যালু দিয়ে তোকে কোশ্চেন করতে পারে, বুঝতে পারছিস? মাইনাস লগ বেস 10 মানে কি আমার পিকে। এইবারে তুই বল, আমি ভাই কে এর জায়গায় বসাই হচ্ছে 10 টু দি পাওয়ার একটাতে বসালাম, সাপোজ 10 টু দি পাওয়ার মাইনাস 8, তার মানে আমার হচ্ছে কি মাইনাস লগ বেস 10 10 টু দি পাওয়ার মাইনাস 8, ভ্যালু কত হবে? এটার ভ্যালু কত? লগ বেস 10 10 টু দি পাওয়ার মাইনাস 8 এর ভ্যালু কত? 8, এক্স্যাক্টলি 8 ভাই, এটার ভ্যালু হচ্ছে আমার 8, এটা ইকুয়ালস টু 8। মাইনাস লগ বেস 10 10 টু দি পাওয়ার মাইনাস 5, ভ্যালু কত হবে? 5। তুই বল 10 টু দি পাওয়ার মাইনাস 5 আর 10 টু দি পাওয়ার মাইনাস 8 এর মধ্যে কার ভ্যালু বেশি? 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর ভ্যালু বেশি।
কিন্তু দেখ আমি যদি কেটাকে পিকেতে কনভার্ট করি তাহলে দেখ আমার ভ্যালু কমে যাবে, তাই তো আমি দেখতে পাচ্ছি আমি কেটাকে যদি পিকেতে কনভার্ট করি তাহলে আমার ভ্যালু গেলো কমে, বুঝতেই পারছি। তার মানে কে যত বেশি হবে পিকে তত কম হবে, সিম্পল লজিক। আমি দেখ এখানে কী করলাম ভাই, 10⁻⁻5টাকে মানে কেটাকে পিকেতে কনভার্ট করলাম, এগুলো তো পিকে মাইনাস লগ বেস 10, এটা মানে হচ্ছে আমার পিকে, আমি এগুলো কে এর ভ্যালু বসিয়েছি। তাহলে দেখ 10⁻⁻5 এর ভ্যালু বেশি, কিন্তু আমি যখন এটাকে মাইনাস লগ বেস 10⁻⁻5 মানে পিকেতে কনভার্ট করলাম, ভ্যালু আমার স্বাভাবিকভাবে কম হয়ে গেল 5। তার মানে কে এর ভ্যালু যত বেশি হয় পিকে এর ভ্যালু তত কম হয়, তাহলে হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমার এখান থেকে অরিজিনালি কোন কনসেপ্ট লাগবে এইটাকে আমি বক্স করে রাখলাম, অ্যাসিডিটি যত বেশি কে তত বেশি পিকে তত কম, অ্যাসিডিটি যত বেশি কে তত বেশি পিকে আমার তত কম। এই জিনিসটাই আমার তো এইবারে কোশ্চেনে কীভাবে আসবে চল দেখবো, কোশ্চেনে কীভাবে আসবে। ওকে, অ্যাসিডিটি যত বেশি কে তত বেশি পিকে আমার তত কম, ক্লিয়ার? বুঝলি কোশ্চেন কীরকম আসবে? তোকে ভাই ক্লাস 11-এ পড়েছিলাম এই জিনিসটা, আবারও পড়বো, তোকে ডিফারেন্ট অ্যাসিড মলিকুল দিয়ে ওর অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলবে, ঠিক আছে? চল 3খানা মলিকুল লেখ। ফার্স্ট মলিকুল লেখ, ফর্মুলা CCl3COOH, সেকেন্ড মলিকুল লেখ CH2Cl COOH, থার্ড মলিকুল লিখছিস CH3COOH, CH3COOH, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে এদের পিকে ভ্যালুর অর্ডার লেখ। কোশ্চেন হচ্ছে কি এদের পিকে ভ্যালুর অর্ডার, রাইট অর্ডার অফ পিকে ভ্যালু। সেকেন্ড মলিকুলটা কি বলেছিলাম? CH2Cl COOH, CH2Cl COOH। লাস্ট মলিকুল বলেছে হচ্ছে ভাই CH3COOH। এই 3খানা মলিকুল তোর কাছে আছে। দেখ যখন অ্যালকোহল ফেনোলিথার পড়েছিলাম দেখবি একটা কথা বলেছিলাম, কোন কথা? ঠান্ডা মাথায় দেখতে থাকি। বল এদের পিকে ভ্যালুর অর্ডার কী হবে বলতো? পিকে এর অর্ডার কী হবে বলতে পারবি? ভাবনা চিন্তা করে বল দেখি একটু, 1 মিনিট টাইম, চল। এদের পিকে এর অর্ডার কী হবে? পিকে এর অর্ডার করতে হলে তুই সিম্পলি আগে অ্যাসিডিটির অর্ডার বার করবি, করে উল্টে দিবি। তাহলে তুই এদের অ্যাসিডিটির অর্ডার বার কর, মনে মনে বার করেছিস? বলে ফেল অ্যাসিডিটির অর্ডার কী হবে এদের? এটা কী হবে? অ্যাসিডিটির অর্ডার, তাই তো? আচ্ছা পিকের অর্ডারটা কী হবে তাহলে? ঠিকই বলেছিস, চল দেখি কীভাবে কী হলো। চল দেখ ঠান্ডা মাথায় দেখ, এখানে ভাই COOH ভাই প্রত্যেকটাতেই কমন আছে, আর COOH এর সাথে দেখ আমার প্রত্যেকটাতেই কার্বন ডাইরেক্টলি অ্যাটাচ, দেখতেই পাচ্ছি। দেখ আমার ভাই অ্যাসিডিটি কখন বাড়ে? যদি আমি এই COOH এর সাথে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিই, তাহলে আমার সে কী করতে বলতো? এই COOH এর সাথে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি লাগিয়ে দিতাম, তাহলে সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমার মনে আছে OH বন্ডের থেকে ইলেকট্রন টেনে নিতে স্বাভাবিকভাবেই টানবে ভাই। OH বন্ডের থেকে যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে আমার বেশি অ্যামাউন্টের H+ ছাড়বে, এটাই ছিল। এটাকে ভদ্র ভাষায় কী বলতাম বলতো? পোলারিটি অফ OH বন্ড ইনক্রিজেস, এই টার্মটা আমি বলতাম, এটাই বলতাম। আর দেখ আমি যদি কোনো এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাগিয়ে দিই, তাহলে আমার কী করবে ভাই? OH বন্ডে ইলেকট্রন পাঠিয়ে দেবে। তো আমার অক্সিজেন তো অন্য কারোর থেকে ইলেকট্রন পেয়েই যাচ্ছে, তাহলে অক্সিজেন তো আমার তখন স্বাভাবিকভাবে আর H থেকে ইলেকট্রন টানবে না। এটা আমার কী হয়েছিল? পোলারিটি অফ OH বন্ড ডিক্রিজেস। এই দুখানা টার্ম আমি তুই অ্যান্সার লেখার সময় লিখবো। এখন আমি এবারটা বুঝে রাখলাম। এখানে আমি কী করেছি ভাই? কার্বনের সাথে 3খানা ক্লোরিন লাগিয়েছি, তাহলে ভাই ক্লোরিনের আছে হচ্ছে আমার -I এফেক্ট। তাহলে এখানে দেখ আমার 3খানা ক্লোরিন মিলে ইলেকট্রন টানছে, বুঝতেই পারছি। তাহলে আমার এখানে OH বন্ডের থেকে ইলেকট্রন অনেক বেশি ভাই এর দিকে আসবে, তার মানে OH বন্ডের পোলারিটি অনেক বেশি বাড়বে। তাহলে ভাই আমার এদের মধ্যে বুঝতেই পারলাম বেশি অ্যাসিডিক হবে। এখানে আমার কি আছে ভাই? 1খানা ক্লোরিন, এখানে আমার 1খানা ক্লোরিন আমার ইলেকট্রন টানছে, আর ওখানে আমার কি আছে ভাই? ইলেকট্রন টানার মতনই কেউ নেই, বুঝতে পেরেছিস? ওখানে তো আমার ইলেকট্রন টানার মতন কেউ নেই। তাহলে আমার কী হলো? এদের অ্যাসিডিটির অর্ডার কী হলো? তাহলে এদের অ্যাসিডিটির অর্ডার হচ্ছে আমার A > B > C। এই সব কোশ্চেন তোকে পরীক্ষাতে করবে, A > B > C। লাস্টের এই আগের বছরও করেছিল CBSE-তে। এবারে বলছি তাহলে A > B > C, ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে পিকে এর অর্ডারটা কী হবে? জাস্ট উল্টোটা হবে। পিকে এর অর্ডার হবে হচ্ছে A <B <C। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। তার মানে তোকে ভাই এবার এই ধরনের কোশ্চেন দিতে পারে, তোকে দুখানা কলাম করে দেবে, একদিকে ভাই কিছু অ্যাসিড দেওয়া থাকবে, ডান দিকে ধর ওদের পিকের ভ্যালু বলে দেবে, তোকে বলতে হবে হচ্ছে কোনটার কী হবে। তাহলে আমি বুঝে যাবো, আমি অ্যাসিডিটির অর্ডার বার করবো, করে আমি দেখে নেবো ভাই কোনটার পিকের ভ্যালু কম ছোটো বেশি হচ্ছে, আমি তখন ম্যাচটা কলাম ওইভাবে করতেই পারবো। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট, বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন লেখ। একইভাবেই তুই পিকের অর্ডার লিখবি, পরের কোশ্চেন লেখ। লেখ CH3COOH
সেকেন্ড মলিকুল লেখ HCOOH, তারপরটা লেখ CH3 CHCOOH, CH3COOH, HCOOH আর CH3 CHCOOH। তুই আগে স্ট্রাকচারটা খুলে আঁক, একে ভাবনা চিন্তা করে আমাকে বল। কোনটা? ওটা C7 হবে, ঠিক আছে। তার একটা কোনটা? না ওটা ইয়ে হবে, প্রপাইন হবে, ঠিক আছে। কি হচ্ছে বল? অ্যাসিডিটি অর্ডার না অ্যাসিডিটি অর্ডার বল আগে। 2 greater than 1 greater than 3, তাই তো? আর পিকে তো উল্টোটাই হবে। চল বুঝতে পেরেছিস, বাকিটা বুঝেছিস কীভাবে কী হলো? চল দেখা যাক ভাই, তিনখানা স্ট্রাকচার আমি একটু খুলে আঁকি। CH3COOH এখানে আঁকাই আছে, ওটাকে আমি রাখছি না। CH3 আঁকাই আছে। HCOOH তার মানে হচ্ছে আমার ভাই এই মলিকুলটা, নাম ধামে আমি পড়ে আসছি। আর ওটা হচ্ছে CH3 CHCOOH, তার মানে ভাই এটা হচ্ছে আমার CH3, এটা হচ্ছে আমার CH3, এটা হচ্ছে আমার H, এই হচ্ছে আমার পরের মলিকুলটা CH3 COOH। এটা হচ্ছে আমার তিনখানা মলিকুল, ওকে। আচ্ছা এই মলিকুলটার কমন নেম তো আমি জানি, কমন নেম কি? এটা কিছুক্ষণ আগে বলেছি, এটার নাম কি কমন নেম? অ্যাসিডিক অ্যাসিড। IUPAC নেম ইথানোয়িক অ্যাসিড, তাই তো? এটার নাম কি কমন নেম? কি নাম এটার কমন নেম? কি ওটা? IUPAC নেম। কমন নেম কি হবে? ফর্মিক অ্যাসিড, এক্স্যাক্টলি ফর্মিক অ্যাসিড। আর ভাই IUPAC নেম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটার IUPAC নেম কি হবে? এটার IUPAC নেম, আমার তো সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে একদিন বসে আমি তো IUPAC নেম করবো, কিন্তু সেটা নতুন করে কিছু শেখাবো না, 11-12 কনসেপ্টকে অ্যাপ্লাই করবো। কী হবে এটার নাম? 2-methyl propanoic অ্যাসিড, এক্স্যাক্টলি 2-methyl propanoic অ্যাসিড। দেখ ভাই এখানে আমার কিন্তু আর কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, যারা আছে সব ডোনেটিং গ্রুপ লাগিয়ে দিয়েছি। এবার আমি জানি ভাই মিথাইলের আছে হচ্ছে আমার প্লাস আই এফেক্ট, তাহলে এ আমার ভাই প্লাস আই এর থ্রুতে ইলেকট্রন ঠেলে দেবে। এবার খেলা গেছে ঘুরে। হাইড্রোজেনের ভাই সব কিছু নেই, হাইড্রোজেন ভাই নিরীহ প্রাণী, চুপচাপ বসে আছে। আর এখানে দেখ আমার কি আছে? এই গ্রুপটা। আচ্ছা এই গ্রুপটার নাম কি ছিল বল দেখি? CH3 CH3, এই গ্রুপটার নাম কি ছিল? CH3 CH3, এই গ্রুপটার নাম কি ছিল? আইসোপ্রোপাইল, এক্স্যাক্টলি আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে ভাই ওখানে মিথাইল আর আইসোপ্রোপাইল, বুঝতেই পারছি ভাই এদের দুজনের মধ্যে প্লাস আই এফেক্ট কার বেশি? এটারই প্লাস আই এফেক্ট বেশি। তাহলে এ আমার আরও বেশি ঠেলবে, এ যদি বেশি ইলেকট্রন ঠেলে তাহলে ভাই ওইচ বন্ড ইলেকট্রন পেয়ে যাচ্ছে, ওরা এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে না। তাহলে এই তিনজনের মধ্যে অ্যাসিডিটি সবচেয়ে কম হবে চের। তাহলে 1 মানে আমি এখানে যেরকম স্ট্রাকচার রাখলাম ওখানে ওরকম আঁকা আছে তো, তাহলে 3 হচ্ছে আমার অ্যাসিডিটি সবচেয়ে কম। তারপরে আমার কি হচ্ছে ভাই? অ্যাসিডিক অ্যাসিড, তার মানে 1। তারপরে হচ্ছে আমার সবচেয়ে বেশি হচ্ছে কার? 2, 3, 1, 2, এটা হচ্ছে আমার অ্যাসিডিটির অর্ডার। তাহলে পিকে এর অর্ডারটা আমার কী হবে? 3 greater than 1 greater than 2। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। 3 greater than 1 greater than 2 হচ্ছে আমার পিকে এর অর্ডার, বুঝলাম। আচ্ছা এইবারে দেখ এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আমি বুঝতেই পারছি আলাদা আলাদা হলে আমার ভাই অ্যাসিডিটির অর্ডার চেঞ্জ হয়ে যাবে। তো এই ডিফারেন্ট ইলেকট্রন উইথড্রয়িং আর ডিফারেন্ট ইলেকট্রন ডোনেটিং গ্রুপের একটা অর্ডার তোর এনসিইআরটির বইয়ের মধ্যে লেখা আছে। সেই অর্ডারটা ভাই তোকে মুখস্থ করতে হবে, যেরকমভাবে তুই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করেছিলি, মনে আছে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কোঅর্ডিনেশন, তাহলে এখানেও একটা অর্ডার মুখস্থ করতে হবে একদম। ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, মানে যেভাবে আমি তোকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজেও কোশ্চেন দিতাম না, 4খানা লিগ্যান্ড দিয়ে জিজ্ঞেস করতাম এদের মধ্যে স্প্লিটিংয়ের অর্ডার কী হবে, এক্স্যাক্টলি ভাই এখানেও সেম জিনিস হবে। তোকে জিজ্ঞেস করবে যে এদের 4জন দিয়ে তোকে জিজ্ঞেস করলে এদের অর্ডারটা কী হবে অ্যাসিডিটির। তাহলে ভাই ওই গ্রুপটা, ওই যে পুরো অর্ডারটা ওটা আমি তোকে পাঠিয়ে দেবো, দেখে দেখে খাতায় লিখবি আর মুখস্থ করবি। এটা একটু বড় গ্রুপ আছে, ঠিক আছে? লেখ, খাতার মধ্যে লিখে রাখ, অর্ডার অফ ডিফারেন্ট গ্রুপস উইল বি সেন্ট। লিখে জায়গা ছেড়ে দে, তুই ফাঁকা জায়গা রেখে দে, ওটা পরে আমি তোকে পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। অর্ডার অফ ডিফারেন্ট গ্রুপস উইল বি সেন্ট। তার মধ্যে বেসিক্যালি CF3 তোর সিলেবাসে যে কটা আছে বোর্ড এক্সামে, CF3 সবচেয়ে বেশি আছে। তারপরে ভাই অনেকগুলো থাকবে, 10-11টা মতন থাকবে। আর সবচেয়ে শেষে আছে হচ্ছে ইথাইলটা, CH3 CH2।
ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু অলরেডি তোর বোর্ড এক্সামে এসছে, আবারও আসবে, তোকে এরকম 4-5টা দিয়ে জিজ্ঞেস করবে অর্ডারটা কী হবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে টার্গেট? বুঝেই গেছি ভাই। তাহলে এই হচ্ছে আমার তোর অ্যাসিডিক বিহেভিয়ারের অর্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে কত নম্বর রিয়াকশন ছিল? 4 নম্বর রিয়াকশন। চল পরেরটা লেখ। চারের মধ্যেই সাব পার্ট এ লেখ, চারের মধ্যেই নাম্বার এ লেখ, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল। দেখ এই জিনিসটা বেসিক্যালি আমি তুই ছোটোবেলায় ক্লাস 10 থেকেই পড়ে আসি। অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন বলতে, অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন আমার কী ফর্ম হতো? এক্স্যাক্টলি, মেটাল সল্ট আর হাইড্রোজেন। এটা কেন হতো সেটা আমি তোকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে বলেছিলাম। আমার ভাই যারা বেসিক্যালি অ্যাক্টিভ মেটালগুলো কারা হয়, যারা দেখবি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে থাকা ওই কিন্তু আমার অ্যাক্টিভ মেটাল হয়। আমি এটা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে কেন হয় সেটা আমি বলে দিয়েছিলাম, ইলেকট্রোলাইসিসের ক্লাসে আমার বলা আছে এটা, এই জিনিসটা। তাহলে ভাই ওরা অ্যাসিড থেকে H+ বার করে H2 করে, রিডাকশন অক্সিডেশনের রেসপেক্টে পুরো জিনিসটা আমার বলা আছে ওখানে। তো বেসিক্যালি চল অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন আমার কী হবে, এইসব কোশ্চেন তোকে এখনও করবে, ঠিক আছে? তাহলে চল একদম রিয়াকশন লেখ কীরকম, CH3COOH, এর মধ্যে এরকম অ্যারো দিবি, দিয়ে লিখবি কি সোডিয়াম, সোডিয়াম আমি দিলাম, তাহলে এখান থেকে আমি কী পাবো? CH3, এ ভাই অ্যাসিড, এ ভাই মেটাল, এখান থেকে আমার কী বেড়ে যাবে? H2 গ্যাস আমি পাবো এখান থেকে। এই রিয়াকশানগুলো কিন্তু আমার লাগবে কাজে, H2 গ্যাস আমি পাচ্ছি, আর কি পাবো? অ্যাসিডের সল্ট। তাহলে বল আমি এখানে নিয়েছি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এর সল্টটা আমার কী হবে? CH3COONA। আচ্ছা, তোকে এটাও বলেছিলাম CH3COONA কে তুই ভাই এরকম চার্জটা আলাদা করে লিখতে পারিস, CH3COO-Na+, বা তুই ভাই চার্জ না দিয়ে লিখতে পারিস, CH3COO এইভাবে ডাইরেক্টও লিখতে পারিস, বুঝতে পারলি? এই হচ্ছে আমার অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন, বোঝাই গেছে? আচ্ছা, 2 নম্বর লেখ, পরেরটা মারাত্মক ইম্পর্টেন্ট, লেখ রিয়াকশন উইথ সোডিয়াম বাইকার্বনেট, রিয়াকশন উইথ সোডিয়াম বাইকার্বনেট। তো সময় শেষ সিঞ্জিনি, আমি জানি না রে ভাই, লিখেছি রিয়াকশন উইথ সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশনটা এটা তুই ভাই স্কুলে প্র্যাকটিক্যালে করেছিস ক্লাস 11-এ। কী হতো বলতো? অবজারভেশন বলতে পারবি? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট রিয়াকশনে কী হয় অবজারভেশন? এক্স্যাক্টলি CO2-র এফারভেসেন্স আমি পাই, মানে CO2 গ্যাসের বাবলস বেরোয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার তোর রিয়াকশনটা, তোর আমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? ওই ডিফারেন্সিয়েট বিটুইন যে ধরনের কোশ্চেন আমি করতাম, দুখানা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সিয়েশন, আমি যদি দেখি ভাই ওদের মধ্যে একজন কার্বক্সিলিক অ্যাসিড আছে, আমি ভাই ওর জন্য এটা ইউজ করতেই পারবো। তাহলে চল রিয়াকশন লেখা যাক। তাহলে রিয়াকশন উইথ সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা আমার কি ভাই? NaHCO3। হ্যাঁ টাটা। চল তাহলে লিখি ভাই প্রোডাক্ট CH3COOH, এর মধ্যে দে ভাই সোডিয়াম বাইকার্বনেট। প্রোডাক্ট আমার কী হবে বলতো? CO2 তো হবেই, তাহলে সামথিং প্লাস CO2 প্লাস H2, তাই তো? আর কী হবে এটা? এক্স্যাক্টলি CH3COONA। এটা নোট বলে লিখে রাখ, লেখ নোট বলে মার্ক করে রাখবি লাল কালিতে ভালো করে। দিস ইজ ইউজড ফর আইডেন্টিফিকেশন টেস্ট, দিস ইজ ইউজড ফর আইডেন্টিফিকেশন টেস্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই জন্যই তোকে দেখ এখানে 3-4টে আলাদা কালির পেন আনতে বলেছিলাম, এটা এমন কিছু বিগ ডিল তোর জন্য নয়। দিস ইজ ইউজড অ্যাজ আইডেন্টিফিকেশন টেস্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। হয়েছে? আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেটে যেরকম এরকম হবে, সোডিয়াম কার্বনেটেও আমার সেমই অবজারভেশন হবে, সোডিয়াম কার্বনেটে আমার সেম অবজারভেশন হবে। তাহলে তুই পরেরটা সোডিয়াম কার্বনেট আলাদা করে লিখতে পারিস, লিখে রাখ, লেখ সেম অবজারভেশন ফর সোডিয়াম কার্বনেট Na2CO3, সেম অবজারভেশন ফর সোডিয়াম কার্বনেট Na2CO3, সেম অবজারভেশন ফর সোডিয়াম কার্বনেট। বোঝা গেছে? সেম অবজারভেশন ফর সোডিয়াম কার্বনেট। লেখ কোশ্চেন, লেখ কীরকম কোশ্চেন আসবে? ডিফারেন্সিয়েট বিটুইন ফেনল অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, ডিফারেন্সিয়েট বিটুইন ফেনল অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড।
ফেনল আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সিয়েশন কীভাবে করবো ডিফারেন্সিয়েট। দেখ ভাই তুই অ্যাসিড দেখলেই সোডিয়াম বাইকার্বনেট করতে পারিস, ঠিক আছে। আর তোকে ভাই যদি এর মধ্যে তুই ভাবিস ফেনলের জন্য আমি FeCl3 টেস্ট করবো, মনে আছে ফেনলের জন্য আমি FeCl3 টেস্ট করতাম, কী হতো বলতো অবজারভেশন ফেনলের FeCl3 টেস্টে ভায়োলেট কালারে আমি কালারেশন দেখতে পেতাম। এবার ব্যাপারটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডও আমার FeCl3 টেস্টে পার্টিসিপেট করে, ওখানে আমি কালার অন্যরকম দেখতে পাই। কীরকম কালার দেখতে পাই? তো এই কালারের রেসপেক্টটা আমি করবো না, আমি ভাই ফেনল সোডিয়াম বাইকার্বনেট দেয়ই না আর আমার দেয়, তাহলে আমি ভাই সবচেয়ে বেটার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট করবো। FeCl3 টেস্ট দিলে কার্বক্সিলিক অ্যাসিডও কালার দেবে আবার ফেনলও কালার দেবে। ওই জন্য আমি যেখানে এমন ধরনের রিয়াকশনই তো আমি করতাম ভাই, কোন ধরনের রিয়াকশন দিয়ে ডিফারেন্সিয়েশন করতাম, যেখানে একজনের জন্য কোনো রকম অবজারভেশন হবে, কোনো কালার চেঞ্জ, কোনো স্মেল চেঞ্জ যেগুলো আমি দেখতে পাবো, অন্যজনের জন্য হবে না, এটাকে আমি করতাম ডিফারেন্সিয়েশন টেস্ট হিসেবে। আয়োডোফর্ম রিয়াকশন করেছি, অনেক ধরনের জিনিসপত্রই করেছি। তো এখানে আমার FeCl3 ওই জন্য করছি না, আমি কাকে করলাম সোডিয়াম বাইকার্বনেট। অ্যান্সার কীভাবে লিখবো, এই অ্যান্সারগুলো লেখার টেকনিক তোকে বলেছিলাম, 3খানা কলাম করবো তাই তো। কলামের বাঁ দিকে আমি কাকে লিখবো, চল তাহলে রিএজেন্ট লিখি ভাই, অনেকে ভুলে গেছে কারণ আজকের পরীক্ষাতেও কোশ্চেন দিয়েছি এই ধরনের। রিএজেন্ট লিখবো, তারপরে চল ফার্স্টের মধ্যে কী লিখলাম, অ্যাসিডিক অ্যাসিড লেখ, তারপরে আমাদের লিখছে ফেনল। রিএজেন্টের মধ্যে লিখবো কি সোডিয়াম বাইকার্বনেট, এটাও লিখতে পারিস অ্যাকোয়াস সলিউশন অফ NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। এখানে আমার অবজারভেশন কী হবে অ্যাসিডিক অ্যাসিডে, হ্যাঁ মানে ওই এফারভেসেন্স অফ CO2 তাই না, এটাই তুই প্র্যাকটিক্যালে সব লিখিস না, ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2 লিখিস প্র্যাকটিক্যালে, ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2 সেটাই তুই লিখবি, ওইভাবেই চলবে। অফ CO2 গ্যাস, আর এখানে হচ্ছে না এরকম, ঠিক আছে হয়ে গেছে। তাহলে এই হচ্ছে, এইভাবে আমি ডিফারেন্সিয়েট করছি। এই ধরনের অ্যান্সার দেখবি আমি তোকে পাঠিয়েছি, আবার পাঠিয়ে দেবো। সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে বেসিক্যালি এটাই হবে, দুর্গাপুজোর আগে আমাদের লাস্ট ক্লাস চতুর্থীর দিন হবে সোমবার। ওকে, চতুর্থীর দিন তো মনে হয় ঠাকুর দেখা স্টার্ট করবি না, করবি? হ্যাঁ চতুর্থীর দিন সোমবার, আরে লজ্জা পাচ্ছিস নাকি আরশিদ? তাহলে কি যাবি না ঠাকুর দেখতে? তারপরে তাই তো, বাকিরা চতুর্থী স্টার্ট হয়ে গেছে ঠাকুর দেখা, তোদের ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে, চল যাই হোক। লাস্ট রিয়াকশন নাম্বার C, অ্যাক্টিভ মেটাল হয়ে গেছে